গল্পকরণে আজকে আমি শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা গল্প গুনিন। গুনিন গল্পটি হুমায়ুন আহমেদের অদ্ভুত সব গল্প সিরিজ থেকে নেয়া। চলুন শুরু করি। গুনিন। তার নাম চাঁদ শাহ ফকির। আসল নাম না, নকল নাম। আসল নাম সেকান্দের আলী। যারা মন্ত্রতন্ত্র নিয়ে কাজ করে তাদের অনেক রকম ভেগ ধরতে হয়, নামও বদলাতে হয়। তাদের চালচলন, আচার আচরণ সাধারণ মানুষের মতো হতে চলে না। সাধারণ মানুষের ভয়, ভক্তি, শ্রদ্ধা অর্জনের জন্যে তাদের সারাক্ষণেই নানা রকম চেষ্টা চালাতে হয়। চাঁদ শাহ ফকিরকে দেখে সাধারণ মানুষের ভয়, ভক্তি, শ্রদ্ধা কোনোটাই হয় না। রোগা বেটে একজন মানুষ। বেটেরা সচরাচর কুঁজু হয় না। চাঁদ শাহ খানিকটা কুঁজু, হাটে খুঁড়িয়ে খুঁড়িয়ে, কারণ বাপা বলতে গেলে অচল। বাপা টেনে টেনে এগুতে হয়। অন্যান্য গুণিনদের মতো মাথা ভর্তি ঢাকরা চুল আছে, চোখও সারাক্ষণ লাল থাকে, গলায় 3 রকমের হার, কাঠ এবং অষ্টধাতুর মালা আছে। তারপরেও চাঁদ শাহকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। তাকে চাঁদ শাহ ফকির ডাকে না, ডাকে চান্দু। চাঁদ শাহ তার স্ত্রীর কাছে এই নিয়ে খুবই দুঃখ করে। দীর্ঘ নিঃশ্বাস চাপতে চাপতে বলে, দেহ বউ, মানুষের বিচার। আমি অত বড় একজন গুণিন, পশু পাখি পর্যন্ত আমার সমূহ করে। যে গাছের নিচে বসি সেই গাছের পাক ফাঁকালি থাকে না, উইরা চইলা যায়। অথচ নিজ গ্রামের মানুষ আমারে তুচ্ছ করে, সামনে দিয়ে যায়, সালাম পর্যন্ত দেয় না। আমার যে নাম চাঁদ শাহ ফকির, এই নামে ডাকে না, ডাকে চান্দু। মাঝে মাঝে ইচ্ছা করে মারি মন্ত্র দিয়ে একেবারে একটা শিক্ষা দেই, জন্মের শিক্ষা। চাঁদ শাহের স্ত্রীর নাম ফুলবানু। সে দীর্ঘদিন রোগ ভোগ করে এখন বিছানায় পড়ে গেছে। নড়াচড়ার ক্ষমতা নেই, তবে জিহ্বা অত্যন্ত সচল। সে তীক্ষ্ণ কণ্ঠে বলে, কি মন্ত্রের কথা কইলেন? মারি মন্ত্র। মন্ত্র যারা মাত্র গ্রামের ঈশান কোণ থেকে শুরু হবে রোগব্যাধি, আস্তে আস্তে পুরো গ্রাম। কঠিন, বড় কঠিন মন্ত্র। একবার জানলে মন্ত্র কাটান দেয়া মুশকিল। তুমি যদি বলো একবার মন্ত্র জারি, উচিত শিক্ষা হোক। গ্রামের সব মুরব্বী যখন পায়ের উপরে উপর হয়ে পড়ব, তখন একটা বিবেচনা হবে। ফুলবানু বললেন, এই জাতের কথা বলতে আপনার শরম লাগে না? মন্ত্রের আপনি কি জানেন? কাজকলাটা জানেন। বউ, কি বললা তুমি? বললাম মন্ত্রের আপনি কাজকলাটা জানেন। আপনি হইলেন ঠগ, বিরাট ঠগ। ঠগ বলবা না? হ্যাঁ বললাম। অন কি করবেন? বান মারবেন? বান তো মারতেই পারি, বান মারা কোনো বিষয় না, হাতের ময়লা। মারেন দিহি একটা বান। চাঁদ শাহ হুক্কায় তামাক ভরতে ভরতে বলে, তুমি রোগী মানুষ বইলা সাইরা দিলাম, না হইলে সরিষার মন্ত্র দিয়া দিতাম, দেখতা বিষয় কি। হাতের তালুর মধ্যে 5টা কাঁচা সরিষা নিয়া মন্ত্র পড়তে হয়, তারপরে সেই সরিষা ছুঁইরা দিতে হয় শৈলে। সরিষা তো না, সাক্ষাৎ হাবিয়া দুজকের আগুন। শৈলে যে জায়গাতে লাগবো সেই জায়গার সাথে সাথে গোল আলোর মতো ফুসকা। সারা শৈলেও মনে হইব আগুন জ্বলতেছে। ইচ্ছা হবে শীতল পানিতে ঝাঁপ দিয়া পড়ি। ঝাঁপ দিয়া পড়লে আরও বিপদ, পানি তখন আগুনের মতো। শৈলে ফানু লাগলো কি গেল। দেন না একটু সরিষা ফরা, আপনার ক্ষমতাটা দেখি দেখি, আপনি কত বড় গুণিন। বিয়ার পর থেকে আমি শুনতাছি আমার এই ক্ষমতা সেই ক্ষমতা, মারি মন্ত্র, সরিষা মন্ত্র। ভরভর করে বলেন, বলতে শরমও লাগে না? সি সি। রাগ উড়াইও না বউ, রাগ উড়াইলে নিজের ক্ষতি হবে। হা হারে, রাগ উড়াইলে নিজের ক্ষতি হবে? কি আমার উস্তাদ, দুনিয়ার ব্যাবাক মন্ত্র জানে, তার হুকুমে চলে জিন পড়ি। হে লোক 2 বেলা ভাত খায় না। আপনার ফুসা জিন যেন কয়টা আছে? তামাক টানতে টানতে চাঁদ শাহ উদাস গলায় বলল, আমার ফুসা না, আমার বাপজান ফুসেছিলেন, এখন আমার দখলে আছে। 3টা ভেতর একটা মৃত্যু হয়েছে, এখন আছে 2টা। একটার নাম ডাস্তিন, আর একজনের নাম নাস্তিন। এরা 2 সহোদর ভাই। 2 জিন আপনার হুকুমের চাকর। এই 2 জিনরে দিয়া 1 কলসি সোনার মোহর আনায় দেন, যে কয়টা দিন বাঁচি আরাম করে বাঁচি, ভালো মন্দ কিছু খানা খাই,
2 হাতে 6 গাছি, 6 গাছে সোনার চুরি আমার বড় শখ। চাঁদ শাহ গম্ভীর মুখে বলল, সোনার মোহরের কলসি কোনো ব্যাপার না বউ। জিন রে আইজ বললে আইজই আইনে দিব, কিন্তু নিষেধ আছে। নিজের লাভের জন্য কিছু করার উপায় নাই। আমার হাত পা বান্ধা বউ। তাহলে শুনো, তোমার একটা গল্প বলি। আমার পিতার আমলের গল্প। ওনার যেমন জিন সাধনা ছিল, তেমনি ছিল পরি সাধনা। একটা পরি ছিল ওনার খুব পেয়ারের, তার নাম একরার বেগম। বড় সৌন্দর্য ছিল সে, চাঁদের আলোর মতো গায়ের রং। আহারে কি বিউটি! কানার কাছে ভ্যান ভ্যান করেন না। জিন সাধনা পরি সাধনা, ওরে আমার সাধক রে, দূর হন দেখি, দূর হন। স্ত্রীর কটু কথায় চাঁদশার মতো বড় সাধককে খুব বিচলিত হতে দেখা যায় না। সে হুক্কা হাতে বাড়ির সামনের উঠোনে ছাতিম গাছের নিচে এসে বসে। দিনের বেশিরভাগ সময় এই গাছের নিচে এসে বসে। কিছুদিন আগেও ছাতিম গাছে একটা সাইনবোর্ড ঝুলত, চাঁদ শাহ ফকির, জিন সাধনা, পরিসাধনা, তাবিজ, জাদুটোনা, বশীকরণ, মারণ, উচাটন, করিচালনা, বাটিচালনা, তেলপরা, চুনপরা, বিফলে মূল্য ফেরত। রোদে বৃষ্টিতে ঝড়ে তোফানে সাইনবোর্ড পচে গলে গিয়েছে। নতুন সাইনবোর্ড কিনতে 120 টাকা লাগে। এত টাকা চাঁদ শাহ নেই। সে হতদরিদ্র, কাজেই তাকে এখন মূর্তিমান সাইনবোর্ড হিসেবে বসে থাকতে হয়। বাড়ির সামনে দিয়ে কেউ গেলে গভীর আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করে, কে যায়? আজিজ মিয়া না? খবর কি? বসো, 2-1 গপসপ করি। শরীর ভালা? মুখটা মলিন দেখতেছি কেন? আজিজ মিয়ার তেমন আগ্রহ দেখা যায় না। ভিন গ্রামের কেউ গুনিনের খুঁজে এলে চাঁদ শাহ ফকিরের ভাবভঙ্গি বদলে যায়। সে ভারী গলায় বাড়ির দিকে তাকিয়ে ডাক দেয়, মোবারক, তামুকে আগুন দেও দেহি। মোবারককে এমনিতে তুই তুই করে বলা হলেও এই সময় তার সম্বোধন হয়ে যায় তুমি। মোবারক চাঁদ শাহ ফকিরের সঙ্গে থাকে। ফকিরকে সে মামা ডাকে। তার বয়স 11। অকাট গাধা। গাধারা যেমন কাজকর্মে ভালো হয়, মোবারকও কাজকর্মে ভালো। রান্নাবান্না, কলসি করে টিউবওয়েলে পানি আনা, হাট বাজার করা, কাপড় ধোয়া, রোগীর যত্ন, সব সে একাই করে। হাসি মুখে করে। চাঁদ শাহ ফকির মোবারককে বেতন দেয় না, সেই সামর্থ্য তার নেই। দুবেলা খাওয়া দিতে পারে না, বেতন তো অনেক পরের ব্যাপার। মোবারকের তা নিয়ে মাথা ব্যথাও নেই। সে আনন্দে আছে, কারণ চাঁদ শাহ ফকিরের আশেপাশে থাকাকেও সে ভাগ্য বলে মনে করে। চাঁদ শাহ ফকির তাকে পছন্দও করে। মন্টন খুব উদাস হলে মোবারককে ডেকে বলে, ও মোবারক, তোর কোনো চিন্তা নাই, মন দিয়া কাজকর্ম কর। আমার মৃত্যুর আগে তোর একটা ফহিরি বিদ্যা দিয়া যাব। সব দিতে পারবো না, বড় কঠিন বিদ্যা। তবে একটা ভাবি, একটা বিদ্যাই যথেষ্ট। সারা জীবন এই বিদ্যা বেঁচে খাবি, সুখে থাকবি। ক দেখি কোন বিদ্যা চাস? নখ পড়া শিখবি? টেলিভিশনের পর্দায় যেমন ছবি দেখা যায়, তেমন নখের উপরে ফক ফকা কালার ছবি দেখবি। তোর রাশিটা কি? তুলা রাশি ছাড়া আবার হয় না। রাশি কি তা তো ফকির মামা জানি না। আইসা দেখব না পরীক্ষা কইরা। তুলা রাশি বললে মনে হয় না তুই বিরাট গাধা। তুলা রাশির মধ্যে গাধা হয় না। যাই হোক, তুই চিন্তা করিস না। জবান যখন দিছি, তোরে একটা বিদ্যা দিয়েই যাব। কোন বিদ্যা চাস? বল মুখ ফুটিয়া। শরমের কিছু নাই। শরম নারীর ভূষণ, পুরুষের কলঙ্ক। আন্দার মন্ত্র শিখাই দিয়েন। হাবে বেটা, তুই খস কি? এই মন্ত্র যারে তারে দেওয়া যায় না, বড় কঠিন মন্ত্র। 2-2বার এই মন্ত্র পইরা ডাইনের কান্দে একবার ফু, বাউনের কান্দে একবার ফু, বাস। আর দেহা লাগবো না। তুই হবি অদৃশ্য। তুই সবেরে দেখবি, তরে কেউ দেখব না। তুই হবি অদৃশ্য মানব। এই মন্ত্র যারে তারে দেয়া যায় না। শোন তাইলে একটা গফ। আমার তখন জোয়ান বয়স। বাঁশখালী অঞ্চলের নাম করা চোর মজনু মিয়া এক রাইতে আমার পায়ে আইসা পড়ল। 2টা মন্ত্র চায়, নিদালি মন্ত্র আর আন্দার মন্ত্র। বলে কি, ফই সাহ, এই 2টা মন্ত্র আর টেহা কি লাগবো কন? টেহা কোনো বিষয় না। আমি বললাম, এইটা তো হবো না। এই মন্ত্র যার তার হাতে দেওয়া যায় না। উস্তাদের নিষেধ আছে, কঠিন নিষেধ। মজনু মিয়া তখন আমার ভয় দেখায়। বলে কি,
মন্ত্র না দিলে ফকির সাহেব আপনার কিন্তু অসুবিধা হইব। আমি সহজ লোক না, আমি জটিল লোক। আমি মনে মনে হাসলাম। যার জিন সাধনা তাহারে ভয় দেখায়। হাতি ঘোড়া গেল তল, পিপিলিকে বলে কত জল। হায় রে বেকুব, পরের ঘটনা বিরাট ইতিহাস। ইতিহাসটা কি? চাঁদ শাহ ফকির উদাস গলায় বলে, সব ইতিহাস শুনানোর দরকার নাই মুবারক। কাজ কর, কাজ কর, মন দিয়া কাজ করলে তোর গতি কইরে দিয়া যাব। চাঁদ শাহ ফকির জবান ঠিক রাখে। ইতিহাসটা জানানোর ইচ্ছা হইতেছে মামা। দিক করিস না মুবারক, কাজ করতে বলছি কাজ কর। গুণিন যারা তারার কথা বলতে ক্ষয় কম, কথা বেশি বললে মন্ত্রের জোর কমে। আইজ একদিনে মেলা কথা বললে ফেলছি, আর না। কথা বললে যদি মন্ত্রের জোর কমে, তাহলে চাঁদ শাহ ফকিরের মন্ত্রের কোনো জোর থাকার কথা না। কথা বলার কোনো সুযোগেই সে নষ্ট করে না। অন্য গ্রামের অচেনা কেউ এলে তো কথাই নেই। এরকম ঘটনা আজকাল ঘটে না। পীর ফকির গুনিনের আগের রমরমা নেই। আগে কি দিন ছিল, আর এখন কি দিন। চাঁদ শাহ ফকির ছাতিম গাছের নিচে বসে বর্তমান দিনের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে। আগের দিনের কথায় কথায় গুনিন ডাকত। গুনিন ছাড়া সমাজ ছিল অচল। পাগলা কুকুরে কামড়, হলুদ পোড়া, সাপের কাটা, কালো তাগা, জিনের দৃষ্টি, লোহা পড়া, সুলেবানি তাবিজ, ভূতের বাতাস, সরিষা পড়া, পরীর নজর, বাড়ি বন্ধন, সুরের উপদ্রব, কণ্ঠক মন্ত্র। নয়া আবু রাতে ঘুমায় না, চিল্লাফাল্লা করে, আবু নিদালি। সেই আমলে একটা গুনিনের দিন ভালোই চলে যেত। খাওয়া পড়ার রমরমা না থাকলেও অনাহারে থাকতে হতো না। নতুন ধান উঠলে গুনিনের বাড়িতে এক ধামা ধান পাঠিয়ে দেয়া রেয়াজের মধ্যে ছিল। লাউ গাছে 10টা লাউ ফললে একটা লাউ পাঠিয়ে দেও গুনিনের কাছে। এসব সভ্যতা ভব্যতা আজকাল কিছুই নাই। মন্ত্রতন্ত্রের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে। পাগলা কুকুরে কামড় দিলে হলুদ পোড়ার জন্য তার কাছে আসে না। রোগী নিয়ে সোজা চলে যায় সদরে, নাভির নিচে 7 ইঞ্জেকশন। এতে নাকি রোগীর আরাম হয়। কি বেসম্ভব কথা। চাঁদ শাহ ফকিরের দিনকাল বড়ই খারাপ যায়। স্ত্রীর কটু কথা মুখ বুজে শুনতে হয়। অভাব অনটনে রোগে ব্যাধিতে ফুলবানুর মাথা থাকে চড়া। কড়া কথা যখন বলে তখন কঠিন করেই বলে। আগে হঠাৎ হঠাৎ বলতো, ইদানিং প্রায় রোজেই বলছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ছাতিম গাছের নিচ থেকে ঘরে ঢুকতে আজকাল চাঁদ শাহ ফকির আতঙ্কগ্রস্ত হয়। মনে হয় না জানি কপালে কি আছে। চাঁদ শাহ ফকির রাতে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়তে পারে না। বয়সের কারণে তার ঘুম কমে গেছে। বিছানায় চুপচাপ শুয়ে থাকতেও তার ভালো লাগে না। গল্প করতে ইচ্ছে করে, ফকিরি গল্প। গল্প শুরু করলে ফুলবানু এমন হইচই শুরু করে যে চাঁদ শাহ আফসোসের সীমা থাকে না। কেন সে গল্প শুরু করল? চুপচাপ বিছানায় শুয়ে থাকলে এই যন্ত্রণা হতো না। একে বলে খাল কেটে কুমির আনা। আজ রাতেও এরকম খাল কাটার ব্যাপার ঘটেছে। চাঁদ শাহ ফকির মনের আনন্দে খাল কেটে যাচ্ছে। সে তার এক ফকিরি গল্প শুরু করেছে। গল্প বলতে ভালো লাগছে। সে বুঝতে পারছে না কিছুক্ষণের মধ্যেই তার কাটা খালে কুমির আসবে, আলিশান কুমির। বুঝলা বউ, তখন আমার যৌবনকাল। তোমার সঙ্গে তখনও বিবাহ হয় নাই। টুকটাক ফকিরি করি। ফকিরের তো আর 24 ঘন্টার কাজ না। যখন ডাক পড়ে ফট, বাকি সময় গান বাজনা করি। যৌবনকালে ঢোল ভালোই বাজাইতাম, মন্দিরাও শিখেছিলাম। তবে ঢোল হইল মন্দিরার সে কঠিন বিদ্যা। শুনতেছ বউ? শুনতেছি, বলেন। তখন মুরাদনগর গ্রাম থেকে একটা ডাক পাইলাম। মুরাদনগর গ্রামের বিশিষ্ট যোদ্ধার ইয়াজউদ্দিন হাওলাদার মহিষের গাড়ি ফাটাইয়া দিয়েছেন আমাকে নিবার জন্যে, কারণ তার পুত্রবধূর প্রসব বেদনা। বউ শুনতেছ? বড়ই চমকপ্রদ কাহিনী। আপনার চমকপ্রদ কাহিনী শুনতেছি। হাওলাদার সাহেবের পুত্রবধূ হইল মৃতবৎসা। মৃতবৎসা বুঝলা তো? সন্তান হয় আর বাঁচে না। আমার ডাক পড়ছে বিষয় কি দেখার জন্যে। গিয়া দেহি মেলা ডাক্তার কবিরাজ আছে। আমিও তাদের মধ্যে সামিল হইলাম। হাওলাদার সাহেব বিরাট সম্মান করলেন। হাত ধইরা
অন্দরে নিয়ে গেলেন। হাঁক ডাক শুরু করলেন, ফকির সাবরে পাও ধোয়া, পানি দে, শরবত দে। জামাই আদর। এক সময় আমরা কদর ছিল বউ, জামাই আদরই ছিল। গুনিন তো আর ফতেঘাটে জন্মায় না, 10 গ্রামে 20 গ্রামে একটা। যাই হোক, গল্পটা শুনো। আমি উঠানে বইসা 2টা ঝাড়া দিয়া পাইলাম, হাওলাদার সাহেবের পুত্রবধূর জিনের সাথে একবার বেয়াদবি করেছিল। কি বেয়াদবি? জিন পুষ্কুনিতে গোসল কইরা পাক পবিত্র হইয়া আসতেছিল, তখন হাওলাদার সাহেবের পুত্রবধূ নাক ঝাড়া দিয়া তার গায়ে নাকের সর্দি ফেলছে। তারপর থেকে জিন লাগছে তার পিছনে। অল্প বয়সে স্যাংরা জিন, নাম হইল কলিন্দর শাহবাজ। হেরার মিজাজ খুবই সরা তাহে। এই হইল ইতিহাস। আপনি কি করলেন? জিনের শরীরে সর্দি মুছে দিলেন? তা না, জিন তাড়াইলাম, দেশ ছাড়া করলাম। একেবারে দেশান্তরী? অবশ্যই, মন্ত্রের তো আমার কাছে অভাব নেই বউ। একটাই কাজ না করলে আর একটা দেই। কোনো কিছু যখন কাজ করে না, তখন আছে কুফুরি কালাম, বড় কঠিন জিনিস। ঔষধের মধ্যে যেমন পেনিসিলিন ইনজেকশন, মন্ত্রের মধ্যে তেমনও কুফুরি কালাম। পাক কুরাম কালাম উল্লা পাল্লা কইরা পড়তে হয়। বিরাট গুনার কাজ, কিন্তু উপায় কি? গুণিন হয়ে জন্মাইছি, গুণা তো করতেই হইব। রোজ আসরে শক্ত বিচার হইব। আমরা যারা গুণিন, আমরা সামনে তোমরা সেল সেলাইয়া বেহেস্তে যাইবা, আর আমরা দুজকের আগুনে ফুইরা মরব। এইটাই বিধান। চাঁদ শাহ ফকির তৃপ্তির নিঃশ্বাস ফেলে গল্প শেষ করে। বারুদের মতো জ্বলে উঠে ফুলবানু। এইসব মিথ্যা কথা বললে আপনার মানুষ ঠকান, আপনার লজ্জা নাই? ফুলবানুর রোগের কথা ভুলে বিছানায় উঠে বসে। চাঁদ শাহ ফকির শঙ্কিত বোধ করে। কাটা খাল বেয়ে কুমির চলে এসেছে, তাও ছোটখাটো কুমির না, বিরাট আকার কুমির। দুনিয়ার ব্যাবাক মন্ত্র গুলায়া খাইছেন, বলতে শরম লাগে না? চাঁদ শাহ ফকির ক্ষীণ গলায় বলল, শরমের কি আছে? শরম নারীর ভূষণ, পুরুষের কলঙ্ক। শরমের কিছু নাই? তাহলে মন্ত্রের একটা খেলা দেখান দেহি। নেদালি মন্ত্র পইরা একটা ফু দিয়া আমার ঘুম ফারাইয়া দেন, না দিলে আজ ওর সুবিধা আছে। রাত দুপুরে কি চিল্লাফাল্লা শুরু করলা? হয় মন্ত্রের খেলা আইজ আপনি দেখাইবেন, নয় গলায় গামছা দিয়ে কইবেন মন্ত্রফন্ত্র কিছু জানি না, যা বলি সবই মিথ্যা। এইটা যদি স্বীকার পাই, তাহলে তো মিথ্যা কথা হয়। মিথ্যা বলবো কেমনে বউ? ওরে বাবা রে, আমার সত্যবাদী রে। বুঝলা বউ, মন্ত্রতন্ত্রের এই বিদ্যা যারা চর্চা করে, মিথ্যা বলা তাদের জন্য সম্পূর্ণ নিষেধ। ফুলবানু হাসতে শুরু করে, অপ্রকৃতস্থ মানুষের হাসি। হাসতে হাসতে তার হিক্কা উঠে যায়। চাঁদ শাহ ফকির বড় অসহায় বোধ করে। মনে মনে বলে, কি যে যন্ত্রণায় পড়লাম, গল্প শুরু না করলে ভালো হতো। এক শ্রাবণ মাসের মধ্যরাতে ফুলবানুর বুকে তীব্র ব্যথা হল। বিছানায় শুয়ে সে ছটফট করতে লাগল। সমস্ত শরীর তার নীলবর্ণ হয়ে গেল। চাঁদ শাহ ফকিরের স্ত্রীর অবস্থা দেখে অবাক হল। মুখে স্বীকার না করলেও স্ত্রীকে সে অত্যন্ত পছন্দ করে। তার চিৎকার, তার রাগারাগি সবই পছন্দ করে। চাঁদ শাহ ফকিরের ইচ্ছে করতে লাগলো চিৎকার করে কাঁদে। গুণিনদের জন্যে চোখের পানি ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ বলে চোখের পানি ফেলতে পারছে না। ফুলবানু স্বামীকে ডেকে কাঁদো কাঁদো গলায় বলল, আমার মৃত্যুর সময় হয়েছে, আপনার একটা অনুরোধ। চাঁদ শাহ বলল, বউ, কি বলো, কি অনুরোধ? তুমি যা বলবা আমি তাই করব। জিন সালান দিয়ে ঔষধ এনে দিতেছি, একটু সবর করো। জিনের রাজধানী হইল কোকাফনগর, সেই রাজধানী থেকে ঔষধ চলে আসবে। আবার মিথ্যা? চাঁদ শাহ নিঃশ্বাস ফেলল। আগের মতো জোর গলায় বলতে পারল না সে যা বলছে তা মিথ্যা না। ফুলবানু হাঁপাতে হাঁপাতে বলল, মন্ত্রতন্ত্র নিয়ে আর মিথ্যা বন্ডামি করেন না, আপনার আল্লাহর দোহায় লাগে। চাঁদ শাহ ধরা গলায় বলল, আচ্ছা যাও, করব না। মুবারকরে ডাক দিয়া বলেন সব মিথ্যা, বোকা শোকা মানুষ, একটা আশার মধ্যে আছে, আপনি তারে অদৃশ্য মন্ত্র দিবেন।
হাইসা, তারে বলতেছি। এখনই বলেন। এত অস্থির হও না বউ, শান্ত হও। শান্ত পরে হব, আগে আপনি তারে বলেন, আমার সামনে আইনা বলেন, নিজের কানে শুনি। চাঁদ শাহ মোবারককে ডেকে আনলেন, ধরা গলায় বললেন, মোবারক শোন, মন্ত্রফন্ত্র আসলে কিছু না, এতদিন তোরে যা বলছি সবই মিথ্যা, বুঝছস? যে না। ফুলবানু হাঁপাতে হাঁপাতে বলল, মন্ত্র হইল ধাপ্পাবাজি, বুঝছস? মন্ত্র বললে কিছু নাই, মন্ত্র থাকলে হাইজ আমার এই অবস্থা, খাওয়ান নাই, ফিন্দনের কাফন নাই, রোগের চিকিৎসা নাই। মন্ত্র হইল মিথ্যা। মন্ত্র মিথ্যা মামি? হরে বেটা, মিথ্যা। তুই বেহুদা তোর মামার পিছে পিছে ঘুরিস না, খাস কইরা খা। জি আইসা। জি আইসা না, আজই বিদায় হ, এক্ষণ যা। চাঁদ শাহ ফকির বিরক্ত গলায় বলল, এখন যাওয়ার দরকার কি? ধীরে সুস্থে যাইব, ঘরে অমন রোগী, কখন কি দরকার হয়? ফুলবানু বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল, না, হ্যাঁ এখন যাইব, এক্ষণ। এক্ষণ বিদায় না হইলে আপনি তারে মন্ত্র শিখাইবেন, হ্যাঁ হইব আপনার মতো ধাপ্পাবাজ, তার জীবন কাটব দুঃখে দুঃখে। ঠিক আছে ঠিক আছে, অস্থির হইও না, ব্যবস্থা করতেছি। ব্যবস্থা করা করি না, মুবারকরে বিদায় করেন, টেয়া পয়সা যদি কিছু থাকে মুবারকের হাতে দেন, দিয়ে বিদায় করেন। ফুলবানুকে শান্ত করার জন্য সেই রাতেই মুবারককে বিদায় করা হলো। ফুলবানুর অস্থিরতা তাতে কমল না, আরও বেড়ে গেল। তার শ্বাসকষ্ট শুরু হলো, তার কষ্ট চোখে দেখা যায় না। চাঁদ শাহ ফকিরের চোখে পানি এসে গেল। সে গুণীন মানুষ, গুণীন মানুষের চোখে পানি আসা ভয়ঙ্কর ব্যাপার। মন্ত্রের জোর বলে কিছু থাকে না, কিন্তু সে চোখের পানি সামলাতে পারছে না। ফুলবানু স্বামীর দিকে তাকিয়ে বলল, খানতেছেন কেন? ফুলাপানের মতো শিক্ষর দিয়া কান্দন। সি সি, মানুষ হয়ে জন্মাইছি, রোগ হইব, ব্যাধি হইব, একদিন মরণ হইব, খান্দনের কি? চোখ মুছেন। চাঁদ শাহ চোখ মুছল, সেই চোখ সঙ্গে সঙ্গে জলে ভর্তি হয়ে গেল। ফুলবানু অতি কষ্টে শ্বাস টানতে টানতে বলল, আপনি আমার সামনে থেকে যান, আমার সামনে বসে আপনার কষ্ট হইতেছে। কই যাব? ছাতিম গাছের তলে গিয়া বসেন। কি যে তোমার কথা? আমার কথা ঠিক আছে, আপনি যান কইলাম, এখন যান, শরীরে একটু ভালো বোধ হইলে ডাক দিব। বউ, আবার কথা। চাঁদ শাহ ফকির হুক্কা হাতে ছাতিম গাছের নিচে গিয়ে বসল। কৃষ্ণপক্ষের মরা চাঁদ উঠেছে, চারদিকে গাছ ছমছম আলো। ঘরের ভেতর থেকে ফুলবানুর কাতরানি শোনা যাচ্ছে। এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। চাঁদ শাহ ফকিরকে চমক দিয়ে কে যেন একটু মিষ্টি গলায় ডাকল, ফকির সাহেব। চাঁদ শাহ ফকির চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। ভয়ে সে অস্থির হয়ে গেল। ফুলের গন্ধে চারদিক মম করছে। কোত্থেকে আসছে এত মিষ্টি সুবাস? কে 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 কথা বলে? মিষ্টি গলা আবারও শোনা গেল, এ ও মা, ভয়ে আপনি দিহি আত্মরা, যে দিনরাত জিন সাধনা পরিসাধনার কথা বলে, তার এমন ভয় পেলে চলে না। আপনি কে? আমি পড়ি। চাঁদ শাহ হতভম্ব গলায় বলল, পড়ি বললে দুনিয়ার কিছু নাই। হোমা, আজ দেহি উল্টা কথা। উল্টা না, এটাই সত্য। এটা যদি সত্য হয় তাহলে আমার কথা কিভাবে শুনছেন? রোগে শোকে অভাবে অনটনে মনের মধ্যে ধান্দা লাগছে, ধান্দার কারণে কথা শুনতেছি, আসলে কিছু না। ভালো করে তাকান, তাকিয়ে দেখেন তো কি ব্যাপার। চাঁদ শাহ ফকির ভালো করে তাকালো। আরে তাই তো, তার সামনে একটা পরী তো দাঁড়িয়ে আছে, দেখতে কিশোরী মেয়েদের মতো, শুধু চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল, পাখা আছে, পাখা দুটো অল্প অল্প কাঁপছে।
ফুলের গন্ধ আসছে পরীর মেয়েটার গা থেকে। কি অদ্ভুত গন্ধ, আর কি সুন্দর মেয়েটার মুখ। পরী ঠোঁট টিপে টিপে হাসতে হাসতে বলল, দেখলেন? চাঁদ শাহ কিছু বলল না। বলবে কি, সে পুরোপুরি হকচকে গেছে। পরী আবার কি কি মুখে দেখি বাক্য নেই? বিনা আগুনে হুক্কা টানছেন? হুক্কায় আগুন দেওয়ার কেউ নেই। মুবারক চলে গেছে? জি। ঘরে এমন রোগ, জীবন মরণ ব্যাপার, আর মুবারক চলে গেল? চাঁদ শাহ কি বলবে ভেবে পেল না। শরীর বন্ধন মন্ত্রটা কি পড়বে? পড়ে ফেলে দরকার। এই পরি মেয়েটার কাণ্ড কারখানা ভালো ঠেকছে না। যদিও মন্ত্রতন্ত্র বলে কিছু নেই। নেই বা বলা যায় কিভাবে? চোখের সামনে দেখতে পাচ্ছে পাখওয়ালা পরি। কি আজীব কাণ্ড। চাঁদ শাহ ফকির? চাঁদ শাহ জবাব দিল না। শরীর বন্ধন মন্ত্র মনে করার চেষ্টা করতে লাগলো। দোহাই দোহাই তিন পরি, কিরফিন সবে নীর, লক্ষ্মী ও মনসা, মা কালী ভরসা, দিলাম দেহবন্তন, রক্তবর্ণ চন্দন, ফুলের নাম জবা, পশ্চিমে রয় কাবা, কাবার ঘরে 6 কুটুরি। পরি খিলখিল করে হেসে উঠল। চাঁদ শাহ ফকিরের মন্ত্রে গণ্ডগোল হয়ে গেল। দেহবন্ধন মন্ত্র দীর্ঘ মন্ত্র, একবার আওলা লেগে গেলে গোড়া থেকে পড়তে হয়। চাঁদ শাহ ফকির বিড়বিড় করে কি পড়তেছেন? মন্ত্র? জি। কি মন্ত্র? দেহবন্ধন? মন্ত্রতন্ত্র বলে কিছু আছে? জি না। তাহলে পড়তেছেন কেন? আপনি কে? একবার তো বললাম, আবার বলতে হবে? আমি পড়ি। ও আচ্ছা। আমি আপনার বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, আপনার চোখের পানি দেখে নেমে এলাম। কাঁদছিলেন কেন? চাঁদ শাহ চুপ করে রইল। বলবেই বা কি? বলার মতো কোনো কথা কি তার আছে? শুনুন চাঁদ শাহ, আমার হাতে একেবারে সময় নেই। আমি এক্ষুনি চলে যাব। তবে নেমেছি যখন, তখন আপনার একটা ইচ্ছা পূরণ করব। বলুন কি চান? যা চান তাই পাবেন। তবে একটি মাত্র জিনিস, বলে ফেলুন। 1 কলসি সোনার মোহর দিলে হবে? 1 কলসির জায়গায় 7 কলসিও দিতে পারি। তবে ধন দৌলত বেশি হলেও সমস্যা হয়। দেব 1 কলসি মোহর? জি না। ধন দৌলত চান না? তাহলে কি চান? সম্মান? লোকজন আপনাকে দেখেই সালাম করবে? যত বড় মানুষই হোক আপনাকে দেখে উঠে দাঁড়াবে? জি না। বাকি রইল কি? ক্ষমতা? ক্ষমতা খুব ভালো জিনিস। ধন দৌলত সম্মানের চেয়ে ক্ষমতা অনেক মধুর। ক্ষমতা চান? জি না। আপনি ফুল বানুরে ভালো করে দেন। উদ্ভট কথা বলেন কিভাবে? ফুল বানুরে আমি ভালো করব কিভাবে? আমি কি ডাক্তার? মেডিকেল কলেজে ডিগ্রি আছে আমার। আপনাকে বুদ্ধিমান লোক ভেবেছিলাম, এখন তো দেখছি আপনি বোকা, মহা বোকা। ফুল বানু যে দজ্জাল। ভালো হয়ে গেলে আপনাকে তো কচলে ফেলবে। কচলাইলেও ক্ষতি নাই। কচলালেও ক্ষতি নেই? তাহলে তো ভালো করে দিতেই হয়। আচ্ছা ঠিক আছে, ভালো করে দিচ্ছি। যান ঘরে যান, ঘরে গিয়ে দেখুন। আর আমি বিদায় হচ্ছি। পাখির ডানা ঝাপটানোর মতো শব্দ হলো। হতভম্ব চাঁদ শাহ ফকিরের চোখের সামনে পরী আকাশে উঠে গেল। পরী চলে গেলেও তার গায়ের গন্ধ এখনো রয়ে গেছে। ঘরের ভেতর থেকে ফুলমালু ডাকল, এই যে ফহির সাহেব, শূন্য যান। চাঁদ শাহ ঘরে ঢুকে দেখে ফুলবানু খাটে বসে আছে, তার মুখটা হাসি হাসি। চাঁদ শাহকে দেখে সে খানিকটা লজ্জা মাখা গলায় বলল, বুকের ব্যথাটা হঠাৎ করে চলে গেছে। বলো কি? শরীরটাও ভালো থাকতেছে। দেখেন না, নিজে নিজে উঠে বসছি। পিয়াস লাগছে, 1 গ্লাস পানি দেন তো। চাঁদ শাহ অতি দ্রুত পানি নিয়ে এলো। ফুলবানু তৃপ্তির সঙ্গে গ্লাস শেষ করে বলল, হঠাৎ শরীরটা এমন ভালো ঠেকতেছে কেন? কিছুই বুঝলাম না। চাঁদ শাহ বলল, ঘটনা তোমারে বলি, বড়ই চমকপ্রদক ইতিহাস। হয়েছে কি, সাতিম গাছের নিচে বসেছিলাম, হঠাৎ দেখি চোখের সামনে এক পরী। বড় সৌন্দর্য চেহারা, বড় বিউটি।
চোখের সামনে কি দেখলেন? পরী। হ, পরী। আবার শুরু করছেন? আবার? চাঁদ সাহ চুপ করে গেল। এমন সুন্দর একটা গন্ধ, এমন এক চমকপ্রদক ইতিহাস, কিন্তু সে তার স্ত্রীকে বলতে পারবে না, কোনোদিনই বলতে পারবে না। এর চেয়ে দুঃখের ব্যাপার আর কি বা হতে পারে? ফুলবানু খাট থেকে নেমেছে। সে হেঁটে হেঁটে দরজা পর্যন্ত গেল। তার বিস্ময়ের সীমা নেই। দীর্ঘ 5 বছর পর সে নিজে হেঁটে দরজা পর্যন্ত গিয়েছে। ফুলবানু দরজা ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণপক্ষের মরা জোছনাও তার কাছে অপূর্ব লাগছে। ফুলবানু মুগ্ধ গলায় বলল, জংলা কি ফুলজানি ফুটছে? কি গন্ধ! ফুলের গন্ধের রহস্যের চমকপ্রদক ইতিহাস চাঁদ শাহ ফকির জানে, কিন্তু তার বলার উপায় নেই। সেও এসে স্ত্রীর পাশে দাঁড়াল। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প গুনিন। গুনিন ছোট গল্পটি হুমায়ুন আহমেদের অদ্ভুত সব গল্প সিরিজ থেকে নেয়া। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।